নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আপনাদের সকলকেই জানাই আন্তরিক সুস্বাগতম। আজকে আপনারা শুনছেন লেখক অনিশ দেবীর লেখা অলৌকিক গল্প আমি একা তুমি একা। এটি দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আমার চা শেষ হয়ে গিয়েছিল। কাপটা মেঝেতে নামিয়ে রেখে আলতো গলায় বললাম, মন খারাপ করো না রায়, এখন অন্য কথা ভাবো। তোমার মতো সুন্দর মেয়ের জন্যে এখনো অনেক সুন্দর জীবন পড়ে আছে। রায় বলল, তাই? এরপর আমার দিকে পূর্ণ চোখে তাকালো রায়, মুখে বিষাদের প্রলেপ, অথচ চোয়ালের কাছে রেখা শক্ত। জানলা দিয়ে বসন্তের বাতাস আসছিল। হঠাৎই সেটা বন্ধ হয়ে কেমন একটা গুমট তৈরি হলো। বাইরে ধীরে ধীরে সন্ধ্যের ছায়া নামছে। গাছের পাতা ডালপালা অস্পষ্ট হচ্ছে ক্রমশ। বাইরে কোথায় যেন একটা কোকিল ডেকে উঠল। সে ডাকের ধরন এমনই যে মনে হলো যেন ভয় পেয়েছে। কিন্তু কোকিল ভয়ে ডাকবে কেন? মনে মনে হাসি পেল আমার। উঠে গিয়ে টিউবলাইটের সুইচটা অন করে দিলাম। আলো জ্বলে উঠল। সেই আলোই দেখলাম রায়ের কপালে গলায় ঘাম চিকচিক করছে। মাথার উপরে ফ্যান ঘুরলেও তাতে তেমন কাজ হচ্ছে না। রায় হাতের পিঠ দিয়ে ঘাম মুছে বলল, আপনার ঘরে বড্ড গরম। হেসে বললাম, কেন, তোমার ঘরে গরম নেই? রায় বলল, না, নেই তো, আমি তো এসির ঘরে থাকি। ঘরটা মাপে ছোট হলেও বেশ ঠান্ডা। আমি বললাম, তুমি এসি ঘরে থাকো? বাবা, ওসব বড় লোকের ব্যাপার। ঠাট্টা করে কথাটা বললাম বটে, কিন্তু মনে মনে রায়দের বাড়িটার চেহারার কথা ভাবছিলাম। বাড়িটার যেরকম শ্রীহীন দশা, এ বাড়িতে এসি মানে দা কাকের বডিতে ময়ূরের লেজ। রায় হঠাৎ হাত নেড়ে বলল, দেরি হয়ে যাচ্ছে, এবার যাব। দিন দিন, আপনার লেখা কি একটা বই দেবেন বলেছিলেন, দিন। বিছানার একপাশে কয়েকটা বই রাখা ছিল। তার মধ্যে থেকে একটা তুলে নিয়ে বললাম, এটা আমার সবচেয়ে পছন্দের বই। দাঁড়াও, তোমার নামটা লিখে দিই। টেবিলের কাছে এসে পেনটা তুলে নিলাম। রায়, এই উপন্যাসটা ডিপ্রেশনে কাবু একজন নিঃসঙ্গ মানুষের কাহিনী। মনে হয় তোমার ভালো লাগবে। ওর নাম লেখা হয়ে গেলে বইটা ওর হাতে তুলে দিলাম। রায় লেখাটা দেখল, তারপর চলে এলো বইয়ের মলাটে। বইয়ের নামটা ধীরে ধীরে উচ্চারণ করল, আমি একা তুমি একা। তারপর বলল, নামটা ফ্যান্টাস্টিক দিয়েছেন তো। আমি হেসে উঠলাম। রায় চলে যেতে গিয়েও থমকে দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে বলল, জিকানের কথা আর জানতে চাইলেন না তো? আমি বললাম, না, মানে ভাবলাম জিজ্ঞেস করলে তোমার কষ্ট হবে। রায় বলল, কষ্ট? কিসের কষ্ট? এখন আর আমার কোনো কষ্ট নেই। আমি জিজ্ঞেস করলাম, জিকানের কি হলো শেষ পর্যন্ত? রায় বলল, ওর কি হলো জানি না, তবে আমার কি হলো সেটা জানি। আমি জিজ্ঞেস করলাম, ব্রেকআপের পর জিকান কি করলো? রায় বলল, কি আর করবে, দিন নেই রাত নেই আমাকে ফোন করে করে বিরক্ত করতে লাগলো। কান্নাকাটি করতে লাগলো, মেরে ফেলার হুমকি দিতে লাগলো, ভয় দেখাতে লাগলো যে রেল লাইনে মাথা দেবে। একেবারে পাগল হয়ে গেল।
কখনো বলছিল আমার বুকে ছুরি বসিয়ে দেবে, আবার কখনো বলছিল আমাকে গলা টিপে খুন করবে, কখনো বা বলছিল রিভলভারের গুলিতে ঝাঁঝরা করে দেবে। কিছুক্ষণ থেমে রায় আবার বলতে শুরু করল, জিকান আর তার দলবলের রেগুলার থ্রেটে আমার বাবা এক রাত্রিরে হার্টফেল করে মারা গেল। আমি মাকে সঙ্গে নিয়ে পালিয়ে চলে এলাম এই কমলপুরে, আমার ছোটকার এই ডেরলিক্ট বাড়িটায়। কিন্তু আমাদের কপালে শুধুই দুর্ভাগ্যই লেখা ছিল। একদিন সন্ধেবেলা মাকে সাপে কাটল, আর আমি অপেক্ষা করছিলাম রায়ের পরবর্তী কথাগুলো জানবার জন্য, কিন্তু রায় আর কোনো কথা বলল না। তাড়াহুড়ো করে চলে যাওয়ার আগে শুধু বলে গেল, কাল সকালে আবার জ্বালাতে আসবো কিন্তু। রাত 9টা নাগাদ রান্নার পাট শেষ করলাম। ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, আর তার সঙ্গে নুন এবং কাঁচা লঙ্কা। তখনই খেতে ইচ্ছে করছিল না, আরও একটু লেখালেখি করে তারপর খাওয়ার কথা ভাবা যাবে। এমন সময় মোবাইলটা বেজে উঠল। ফোনটা বিছানায় ছিল। তড়িঘড়ি উঠে গিয়ে ফোন ধরলাম। বিক্রমজিৎ ফোন করেছে। কি বস, নিরিবিলি কেমন দিন কাটাচ্ছ? লেখা টেখা এগোচ্ছে? আমি বললাম, ভালোই কাটছে, লেখাও ঠিকঠাক আসছে। তবে শোনো না, একটা ব্যাপার হয়েছে। বিক্রমজিৎ জানতে চাইল। কি ব্যাপার? ওর গলায় গার্জেনি সুর। আমি বললাম, তুই তো বলিসনি পাশের বাড়িতে একটা সুপার বিউটিফুল ঝাক্কাস মেয়ে থাকে? বিক্রম রীতিমতো অবাক হয়ে গেল। ওকে রায়ের কথা বললাম, আরও বললাম রায়দের বাড়িটা বাইরে থেকে হতশ্রী হলেও ও বাড়িতে এসি আছে, মেয়েটা এসি রুমে থাকে। বিক্রমজিৎ বলল, তুই কি ওখানে গিয়ে গাঁজা টাঁজা টানছিস নাকি? ও বাড়িটায় কেউ থাকে না, বহু বছর ধরে প্রপার্টিটা ওইরকম কেলিয়ে পড়ে আছে। কলকাতার কোন বড় লোক নাকি মালিক, তারা শালা রিমোট কন্ট্রোলে ট্যাক্স ফ্যাক্স আর ইলেকট্রিকের বিল টিল মেটায়। পয়সাওয়ালা বড় লোকের খেয়াল। 2-4 সেকেন্ড চুপ করে থেকে বিক্রমজিৎ বলল, তুই এর মধ্যে মেয়ে খুঁজে পেলি কি করে? এ তোর চোখের ভুল, মনের ভুল, নয়তো ব্রেনের ভুল। জাগে, সাবধানে থাকিস। আর তো 2 দিন, এখন যা, মাথায় ঘাড়ে জল টল দে। তবে ভয়ের কিছু নেই। 35 বছর বয়স পর্যন্ত বিয়ে দিয়ে না করলে এই টাইপের হ্যালুসিনেশন প্রবলেম হতে পারে। ঠিক আছে, ছাড়লাম, বাই। হেসে ফোন ছেড়ে দিল বিক্রমজিৎ। আর এদিকে আমি বিছানায় ধপ করে বসে পড়লাম। রায় একটা হ্যালুসিনেশন, মনের ভুল, চোখের ভুল, নয়তো বা ব্রেনের ভুল। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। চিন্তাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। রায়ের মুখটা বারবার দেখতে পাচ্ছিলাম, ওর নানান কথা কানে বাজছিল। ধীরে ধীরে মনের মধ্যে একটা জেদ তৈরি হলো, বিক্রমজিৎকে ভুল প্রমাণ করার জেদ। রায় কখনো হ্যালুসিনেশন হতে পারে না। হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে আমার টর্চটা বের করে নিলাম। এলইডি টর্চ। আমার বালিশের নিচেই ওর বরাবরের জায়গা। টর্চটা ছোট হলেও তার আলোর তেজ কম নয়। টর্চ হাতে বাড়ির বাইরে বেরোলাম। ওই তো অন্ধকারে দাঁড়িয়ে আছে রায়দের আরও অন্ধকার বাড়িটা। আকাশে সরু চাঁদ উঠেছে, অল্প অল্প মেঘ ছড়িয়ে আছে এপাশে ওপাশে। গাছের পাতার শব্দ হচ্ছে, এলোমেলো রেখায় ভেসে বেড়াচ্ছে জোনাকির আলো। একটা পাখির ডাক শোনা গেল 2 বার। আমি টর্চ জেলে রায়দের বাড়ির দিকে এগোলাম। ছড়িয়ে থাকা গাছের ডালপালা
আর ভাঙা বেড়া ডিঙিয়ে হাঁটতে লাগলাম। ওদের বাড়িতে কোথাও কোনো আলো চোখে পড়ছে না। বোধহয় বাইরের দিকের সব জানলা বন্ধ। এর আগেও বেশ কয়েকবার সন্ধে কিংবা রাতে আমার ঘরের জানলা দিয়ে রায়দের বাড়ির দিকে তাকিয়ে দেখেছি, সব অন্ধকার, কোনো আলো নেই। ওরা কি সবসময় জানলা টানলাগুলো বন্ধ করেই রাখে? রায়দের বাড়ির দরজার কাছে পৌঁছে গেলাম। টর্চের আলো ফেললাম। ধুলো মাখা ফাটল ধরা দরজার পাল্লা, দোপাল্লায় দুটো বড় বড় লোহার কড়া, সেখানে প্রকাণ্ড এক রাশভারী তালা। সে তালায় জং ধরে গেছে, তার উপর ধুলো। রায় তাহলে বাড়িতে ঢুকলো কেমন করে? ওর নাম ধরে বার দিয়ে ডাকলাম, রায়, রায়। কোনো সাড়া নেই, কোনো শব্দ হচ্ছে না। এবারে বাড়ির দেওয়াল বরাবর হেঁটে চললাম। টর্চের আলো ফেলতে লাগলাম যেখানে সেখানে। শুধু ধুলো, পোকামাকড় আর মাকড়সার জাল। বাড়ির সব কটা জানলা সত্যি সত্যি বন্ধ। দিনের বেলাতেও জানলার পাল্লাগুলো বন্ধই দেখেছি। রায় বলেছিল ও এসি ঘরে থাকে, ওদের গোটা বাড়িটা এয়ার কন্ডিশনড নয় তো। কিন্তু সেটা হলে তো এসি মেশিন টেশিনগুলো বাইরে থেকে চোখে পড়তো, তার তো কোনো চিহ্নই দেখছি না। দুটো জানলার পাল্লা দেখলাম খানিকটা করে ভাঙা। সেই ভাঙা জায়গায় অজস্র ধুলো আর গাছের শুকনো পাতা পড়ে আছে। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কোনো আলোর ছিটে ফোঁটাও কোথাও নেই। বাড়ির পেছন দিকে এসে একটা খিড়কি দরজা চোখে পড়ল। সেই দরজাটা মাপে ছোট এবং তার একটা পাল্লা উধাও। রায়রা কি তবে এই ভাঙা দরজা দিয়ে যাতায়াত করে? কি একটা জেদের বসে দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। এদিক ওদিক টর্চের আলো ফেললাম। দেওয়ালে, সিলিংয়ে সব জায়গায় ঝুল, কালি আর মাকড়সার জাল। সিলিংয়ের উড়িয়ে খাওয়া কড়িকাঠ থেকে 7-8টা ছোট ছোট বাদুড় উল্লু হয়ে ঝুলে আছে। একটা কুলুঙ্গিতে দুটো পায়রা জড়ো সড়ো হয়ে গা ঘেঁষাঘেঁষি করে বসে আছে। আলো পড়তেই তাকিয়েছে আলোর উৎসের দিকে। আমি রায়ের নাম ধরে আবার ডাকলাম, রায়, রায়। এবারও কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। লক্ষ্য করলাম ঘরে কোনো বাল্ব, টিউবলাইট বা ফ্যান লাগানো নেই। তাহলে কি করে মানুষ থাকে এখানে? অন্ধকারে দাঁড়িয়ে আমার এতটুকু ভয় করছিল না, কারণ ভূত প্রেতকে আমি সারা জীবনে আমল দিইনি। ওদের জায়গা শুধু গল্পের বইয়ের পাতায় আর সিনেমার পর্দায়। আমার ভেতরে একটা একরোখা জেদ কাজ করছিল, রায়কে খুঁজে বের করতেই হবে। কোথায় উধাও হলো রায়? একটার পর একটা ঘর পেরিয়ে চললাম। কোনো ঘরে কোনো আলো পাখা লাগানো নেই। দেখে মনে হয় না এখানে কখনো মানুষ বাস করত। চারপাশে শুধু বাদুড় আর পায়রার জীবনযাপনের গন্ধ, আর তার সঙ্গে মিশে আছে ধুলোর গন্ধ। কিন্তু একটা বড় ঘরে এসেই একটা শব্দ পেলাম, মৌমাছির মিহি গুঞ্জনের শব্দ। এপাশ ওপাশ আলো ফেলতেই মৌমাছিটা কি খুঁজে পেলাম। পুরনো আমলের একটা বড় সড়ো রেফ্রিজারেটর। রং বোধহয় এককালে সাদা ছিল, এখন সেই রং চটে গিয়ে ময়লা পড়ে প্রায় কালো হয়ে গেছে। কিন্তু ফ্রিজটা চলছে, ওটার গা থেকে তাপ ছড়িয়ে পড়ছে বাতাসে। এক টানে ফ্রিজের দরজা খুলে ফেললাম।
সঙ্গে সঙ্গে একটা বাজে কটু গন্ধ ঝাপটা মারল নাকে। ফ্রিজের ভেতরটা হিম ঠান্ডা, সেখানে একটাও তাক নেই। তার বদলে হাঁটু মুড়ে বসে আছে রায়। গলায় সরু চেন, কানে ফটকি দুল, আর পরনে সবুজ চুড়িদার। এটাই তাহলে ওর এসি রুম। ফ্রিজের দেওয়ালে রায়ের সারা গায়ে পাউডারের মতো বরফ জমে আছে। রায়ের শরীরটা শুকিয়ে শীর্ণ হয়ে গেছে, গায়ের রং কালচে, কোথাও কোথাও ছাল চামড়া উঠে গেছে। মাথাটা পেছন দিকে হেলিয়ে ফ্রিজের দেওয়ালে ঠেকিয়ে রেখেছে ও। দু চোখে মরা মাছের দৃষ্টি, গলায় কালচে লাল আঙুলের দাগ। দু হাতের কঙ্কালসার আঙুলে একটা বই ধরে রয়েছে রায়। বইটা খোলা। মরা মাছের চোখ দিয়ে সেই বইটা বোধহয় পড়ার চেষ্টা করছে, আর একই সঙ্গে যেন বলতে চাইছে, আমি একা, তুমি একা।